আমরা আজকে রামসে কাস কুকম্যান মডেল বা সংক্ষেপে যেটাকে রামসে মডেল বলা চলে এই মডেলটার নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এবং আমরা এর আগে সলো মডেল নিয়ে আলোচনা করেছি। সলো মডেলে আমরা দেখেছি কিভাবে ক্যাপিটাল স্টকের পরিমাণ পার ইফেক্টিভ লেবার, ক্যাপিটাল স্টকের পরিমাণ কিভাবে একটা দেশের পার ক্যাপিটা ইনকামের পরিমাণ এবং গ্রোথ রেটের পরিমাণকে নির্ধারণ করে। সেখানে আমরা দেখেছি যে গ্রোথ রেটের ক্ষেত্রে বিশেষ করে টেকনোলজি যে গ্রোথ রেট সেটা ভূমিকা রাখে। পার ক্যাপিটা ইনকাম গ্রোথ রেটটা টেকনোলজি গ্রোথ রেটের উপর নির্ভর করে বা গ্রোথ রেটের উপর নির্ভর করে। এবং সলো গ্রোথ মডেলে কিছু প্যারামিটার ছিল যেগুলো এক্সোজেনাসলি গিভেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্যারামিটার গুলো ছিল সেভিংস রেট ছিল, এবং পপুলেশন গ্রোথ রেট, নলেজ গ্রোথ রেট এবং ডেপ্রিসিয়েশন রেট। এই চারটা প্যারামিটার ছিল। এই চারটা প্যারামিটারের পরিবর্তন করা হলে সলো গ্রোথ মডেলের যে ভারসাম্য বা ভারসাম্য কেসটা তার মানও পরিবর্তিত হতো। আমরা এই সলো মডেলটাকে একটু মডিফাই করে এই রামসে মডেলটাকে ডেভেলপ করব। এবং সলো মডেলের যে বিষয়টাকে পরিবর্তন করা হয় রামসে মডেলে, সেই বিষয়টা হলো যে সেভিংস রেটটাকে এখানে আর এক্সোজেনাস ধরা হয় না। সেভিংস রেটটাকে মডেলের ভিতরে নির্ধারণ করা হয় বা এটাকে অ্যান্ডোজেনাস করা হয় সেভিংস রেটটাকে। এবং সেভিংস রেটটাকে মডেলের ভিতরে নির্ধারণ করার জন্য আমাদেরকে মডেলটাকে যেভাবে পরিবর্তন করা হয়েছে সেটা হলো যে আমরা যদিও এখানে রামসে মডেলে প্রোডাকশন ফাংশন যেটা আছে সেটাকে আগের মতোই রাখবো। সল মডেলে আমরা ডগলাস টাইপের বা একটা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল টাইপের প্রোডাকশন ফাংশন ব্যবহার করেছি। এখানেও আমরা একটা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল প্রোডাকশন ফাংশন ব্যবহার করব। কিন্তু যেহেতু আমরা সেভিংস রেট বের করতে চাই, সেভিংস রেট বের করার জন্য সেভিংস রেটটা কত হবে ভারসাম্য বা কিভাবে নির্ধারিত হবে সেটা বের করার জন্য আমরা এখানে হাউস হোল্ড এবং ফার্ম এই দুটো পক্ষকে নিয়ে এসে মার্কেট ইন্টারাকশনের মাধ্যমে এই সেভিংস রেটটাকে নির্ধারণ করার চেষ্টা করব। এখানে এই যে সেভিংসটা হচ্ছে একটা দেশের প্রোডাকশন ফাংশনের মাধ্যমে যে আউটপুট নির্ধারিত হয়, সেই আউটপুটটা যদি আমরা দুটো অংশে ভাগ করি, আউটপুট একটা অংশ হচ্ছে কনসাম্পশন, আরেকটা অংশ হচ্ছে ইনভেস্টমেন্ট। তো সাধারণত যে এই যে ইনভেস্টমেন্ট যেটা সেটা সেভিংস থেকে আসে। যে প্রোডাকশনে যে অংশ কনজিউম করা হয় না সেটা সেভ করা হয়, সেভ করে ইনভেস্ট করা হয়। এবং কতটুকু সেভিংস করা হবে বা ইনভেস্ট করা হবে সেটা নির্ভর করে ইন্টারেস্ট রেটের উপর নির্ভর করে। যে ইন্টারেস্ট রেট হচ্ছে যে প্রেজেন্ট কনসাম্পশনকে স্থগিত রাখা, ভবিষ্যৎ কনসাম্পশনকে বৃদ্ধি করা ইন্টারেস্ট রেটের মাধ্যমে। তো ইন্টারেস্ট রেট যত বেশি হবে একটা হাউস হোল্ড তত বেশি সেভিংস করতে ইন্টারেস্টেড হবে। এবং সেভিংস রেটটা তাহলে ইন্টারেস্ট রেটের উপর নির্ভর করে। আবার ফার্মের দৃষ্টিকোণ থেকে বা ফার্মের দিক থেকে তারা ইনভেস্টমেন্ট করবে বা সেভিংস বড় করবে যদি ইন্টারেস্ট রেট কম হয়। এখানে একটা এই যে আমরা সেভিংস এবং ইনভেস্টমেন্ট এটা একটা মার্কেট আছে, এটা একটা আমরা বলতে পারি যে লোনেবল ফান্ড মার্কেট। যে যে টাকাটা উদ্বৃত্ত আছে কনসাম্পশনের পরে, যেটা কনজিউমার হাউস হোল্ড যেটা সেভিংস করে, ফার্ম যেটা ইনভেস্ট করে, এর একটা ডিমান্ড সাপ্লাই আছে এই ফান্ডের জন্য। এই ফান্ডের ডিমান্ড সাপ্লাই এর ইন্টারাকশনের মাধ্যমে একটা ইন্টারেস্ট রেট নির্ধারিত হয়, ভারসাম্য ইন্টারেস্ট রেট নির্ধারিত হয়। এই ভারসাম্য ইন্টারেস্ট রেটের মাধ্যমেই আমরা যে সেভিংস কতটুকু হবে বা ইনভেস্টমেন্ট কতটুকু হবে সেটা আমরা জানতে পারি। এই জন্য বলা হচ্ছে এখানে সেভিংস রেট হচ্ছে অ্যান্ডোজেনাস। যে হাউস হোল্ড এবং ফার্ম এই দুটো পক্ষ ইন্টারাকশনের মাধ্যমে আমরা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট ধরবো, যে এখানে ইন্টারাকশনের মাধ্যমে একটা ইন্টারেস্ট রেট নির্ধারিত হয় এবং এই ইন্টারেস্ট রেটের মাধ্যমেই সেভিংস বা ইনভেস্টমেন্টের পরিমাণটা নির্ধারিত হয়। এই দৃষ্টিকোণ থেকে সেভিংসটা হচ্ছে এখানে অ্যান্ডোজেনাস। তো আমরা এই যে রামসে মডেল, এই রামসে মডেলে আমরা আহ, এখানে হাউস হোল্ড এবং ফার্ম কিভাবে এই সেভিংস রেটটা নির্ধারণ করে বা কনসাম্পশনটা পরিমাণটা নির্ধারণ করে সেটা আমরা ডেভেলপ করব। এবং আমরা এখানে বেশ কিছু অ্যাসাম্পশন ধরি যে বিশেষ করে হাউস হোল্ড যারা আছে তাদের একটা বিহেভিয়ার আছে, ফার্ম যারা আছে তাদের একটা বিহেভিয়ার আছে। ফার্মের অবজেক্টিভ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা। প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য যতটুকু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা দরকার বা যতটুকু ক্যাপিটাল ফর্মেশন করা দরকার তা ততটুকু করবে। হাউস হোল্ড যতটুকু সেভিংস করা ততটুকু ততটুকু করবে। এখানে হাউস হোল্ডের যে অবজেক্টিভ ফাংশন, হাউস হোল্ড যেটাকে ম্যাক্সিমাইজ করতে চায় সেটা হলো তার ইউটিলিটি ফাংশন।
হাউস হোল্ড তার ইউটিলিটি ফাংশনকে ম্যাক্সিমাইজ করে, আর ফার্ম তার যে প্রফিট সেটাকে ম্যাক্সিমাইজ করে। এই দুইয়ের ইন্টারাকশনের মাধ্যমে আমরা একটা সেভিং সেট পাবো সেখান থেকে। এবং এবং এখানে আমাদের যে আলোচনা সেটা হবে ডাইনামিক অ্যানালাইসিস, যে কারণে এখানে আমরা সাধারণ ইউটিলিটি ফাংশন ব্যবহার করবো না, যেগুলো আমরা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে ইউটিলিটি ফাংশন ব্যবহার করি সে ধরনের ইউটিলিটি ফাংশন না। এখানে আমরা লাইফ টাইম ইউটিলিটি ফাংশনকে ম্যাক্সিমাইজ করবো। অর্থাৎ কনজিউমার তার বা হাউস হোল্ড তার লাইফ টাইম ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করে, সাবজেক্ট টু সাম লাইফ টাইম বাজেট কনস্ট্রেন্ট। এই লাইফ টাইম ফাংশন গুলো কেমন সেটা আমরা দেখাবো, দেখিয়ে তারপর আমরা কিভাবে এটাকে ম্যাক্সিমাইজ করে হাউস হোল্ড তার বিহেভিয়ার নির্ধারণ করে সেটা আমরা দেখাবো। তাহলে হাউস হোল্ড এখানে, হাউস হোল্ডকে আমরা যদি এই যে হাউস হোল্ড ম্যাক্সিমাইজ লাইফ টাইম ইউটিলিটি, আমরা ক্যাপিটাল ইউ দিয়ে লিখবো লাইফ টাইম ইউটিলিটিকে। লাইফ টাইম ইউটিলিটি প্রতিটা মুহূর্তের ইউটিলিটিকে আমরা অ্যাড করব, অ্যাড করে আমরা লাইফ টাইম ইউটিলিটি বের করব। এবং আমরা ফিচার যে কনসাম্পশন গুলো আছে সেই কনসাম্পশন গুলোকে আমরা একটা ডিসকাউন্ট রেটে ডিসকাউন্ট করি, কারণ ফিচার কনসাম্পশন গুলো কারেন্ট কনসাম্পশন তুলনায় কম আকর্ষণীয় সে কারণে। এবং তার ইউটিলিটি নির্ভর করে কনসাম্পশনের উপর নির্ভর করে। ইউটিলিটি ইজ এ ফাংশন অফ কনসাম্পশন, কনসাম্পশন ইজ এ ফাংশন অফ টাইম, ইউটিলিটি কিভাবে কনসাম্পশন করা। এবং এই যে বিভিন্ন পিরিয়ডের যে ইউটিলিটি, সেই ইউটিলিটিকে আমরা আবার ডিসকাউন্ট করি। তার আগে একটা কাজ করি, এটা হচ্ছে একজন ব্যক্তির ইউটিলিটি ফাংশন। আমরা যেহেতু হাউস হোল্ডের কথা বলছি এখানে, হাউস হোল্ডের জন্য কতগুলো মেম্বার আছে হাউস হোল্ডে সেটাকে আমরা বলেছি এইভাবে যে একটা দেশের যে লোক সংখ্যা টি পিরিয়ডে এলটি, টোটাল পপুলেশন অফ এ কান্ট্রি, আর এইচ হচ্ছে টোটাল নাম্বার অফ হাউস হোল্ড ইন এ কান্ট্রি। একটা দেশে যদি ফর এক্সাম্পল 20 কোটি লোক থাকে এবং প্রতিটা দেশে যদি 5 কোটি হাউস হোল্ড থাকে, তাহলে ওই দেশে হাউস হোল্ডের যে এভারেজ সাইজ সেটা হবে 20/5 বা 4, চারজন করে মেম্বার থাকবে অন এভারেজ। এলটি total population of the country at time period t, and h is the number of household in that country। এই দুটো রেশিও হবে আমাদের যে মেম্বার অফ হাউসহোল্ড অথবা নাম্বার অফ মেম্বার্স ইন হাউসহোল্ড, একটা পরিবারে কয়টা সদস্য আছে। এটা হচ্ছে একটা হাউসহোল্ডের ইউটিলিটি, এটা ব্যক্তি ইউটিলিটি, এটা হাউসহোল্ড ইউটিলিটি। যেহেতু এখানে টাইম পিরিয়ড আছে, টাইম পিরিয়ডের বিভিন্ন সময় ইউটিলিটিকে আমরা ডিসকাউন্ট করবো। যেহেতু কন্টিনিউয়াস টাইম সেজন্য আমরা ই পাওয়ার মাইনাস দিয়ে ডিসকাউন্ট করা হয় রো টি পিরিয়ডের ইউটিলিটিকে। আর সবগুলো পিরিয়ডের ইউটিলিটি যোগ করলে এটাকে আমরা ইন্টিগ্রেশন দিয়ে দিই সামেশনের মতো, ইকুয়াল টু, ধরবো যে হাউস হোল্ডটা ইনফিনিট পিরিয়ড পর্যন্ত বেঁচে থাকে, জিরো টু ইনফিনিটি, একটা হাউস হোল্ড একটা হাউস হোল্ডের রিপ্লেস হয়। এবং যেহেতু আমরা ইন্টিগ্রেশন সেন্টার ব্যবহার করছি, এবং যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা করছি সেটা টাইমের সাপেক্ষে দিতি। ধরুন একটা হাউস হোল্ডের ইউটিলিটি ফাংশন, একটা হাউস হোল্ড তার লাইফ টাইম ইউটিলিটি ফাংশন, সেটাকে আমরা এভাবে লিখতে পারি হাউস হোল্ড, সেটা এটাকে ম্যাক্সিমাইজ করে ইউটিলিটি ফাংশনকে। এখানে তো আমরা বলছি যে এলটি হচ্ছে কি টি পিরিয়ডের লোক সংখ্যা, এইচ নাম্বার অফ হাউস হোল্ড, সি হচ্ছে কনসাম্পশন এর পিরিয়ডটি, আর ইউসিটি হচ্ছে ইউটিলিটি অফ দ্যাট কনসাম্পশন। আর ই পাওয়ার রুটি দিয়ে আমরা বিভিন্ন পিরিয়ডের যে কনসাম্পশন সেটাকে আমরা ডিসকাউন্ট করছি বা সংক্ষেপে প্রেজেন্ট ভ্যালু বের করছি আমরা। লাইফ টাইম যে ইউটিলিটি, টোটাল ইউটিলিটি, সেই ইউটিলিটি প্রেজেন্ট ভ্যালু ই পাওয়ার রুটি দিয়ে আমরা ডিসকাউন্ট করে প্রেজেন্ট ভ্যালু বের করছি আমরা। এখন আমরা এই ইকুইটি ফাংশন থেকে যদি আমরা সলভ করতে চাই বা এটাকে যদি আমরা ফার্দার ম্যানিপুলেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই এই যে ইকুইটি ফাংশনটা আছে এটা জেনারেল ফর্ম আছে, এটাকে আমরা একটু স্পেসিফিক ফর্মে এটাকে আমরা ডিফাইন করব। সিটি এটা জেনারেল ফর্ম আছে, এটাকে স্পেসিফিক ফর্ম নিয়ে আমরা আলোচনা অগ্রসর করব। এবং এই স্পেসিফিক ফর্মটা হচ্ছে যেটা বলি আমরা কনস্ট্যান্ট রিলেটিভ রিস্ক অ্যাভারশন টাইপ ইকুইটি ফাংশন, সিটি পাওয়ার বা সি পাওয়ার 1 মাইনাস থিটা, এটা হচ্ছে প্যারামিটার 1 মাইনাস থিটা। যাকে বলি আমরা এ কনস্ট্যান্ট রিলেটিভ রিস্ক অ্যাভারশন
utility function time utility function. রিসার্ভেশন এর একটা মেজার আছে। রিসার্ভেশন হচ্ছে যে একটা রিস্ক আউটকাম এবং তার সমান এক্সপেক্টেড ভ্যালু একটা সার্টেন আউটকাম উপস্থাপন করা হলে একজন ব্যক্তির সামনে, ব্যক্তি যদি সার্টেন আউটকাম থেকে পছন্দ করে রিস্ক আউটকামের পরিবর্তে, তো আমরা বলছি সে ব্যক্তি রিস্ক অ্যাভার্স। এই রিস্ক অ্যাভার্স এর মাত্রা আছে বা একটা মেজার আছে। একটা মেজার হলো অ্যাবসলিউট রিস্ক অ্যাভার্সন, যেটাকে আমরা মেজার করি যে অ্যাবসলিউট রিস্ক অ্যাভার্সন মেজার করা হয় ইকুইটি ফাংশনের ডাবল ডিফারেন্সিয়েশন divided by utility function is first differentiation respect to consumption একটা মাইনাস সাইন দিতে হবে আগে। আর যদি রিলেটিভ ডিসক্রিমিনেশন মেজার করি আমরা একটা সি দিতে পারি, এটা সি এর সাথে ডিফারেন্সিয়েশন ইউ হোল বাই সি অর সি টি। এটা হচ্ছে আমাদের রিলেটিভ রিলেটিভ ডিসক্রিমিনেশন, রিলেটিভ ডিসক্রিমিনেশনের মেজার। তো এই মানটা যদি কনস্ট্যান্ট হয় কোনো ফাংশনের জন্য, তখন আমরা বলি এই ফাংশনটা হচ্ছে কনস্ট্যান্ট রিলেটিভ ডিসক্রিমিনেশন টাইপের। এই ফাংশনের জন্য এই মানটা বের করা হলে একটা কনস্ট্যান্ট নাম্বার আছে, এই জন্য আমরা বলি যে এই ইকুইটি ফাংশনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট রিলেটিভ ডিসক্রিমিনেশন টাইপের ইকুইটি ফাংশন। তো এখানে এই যে থিটা যে প্যারামিটারটা আছে, থিটা প্যারামিটারের কে বলা হয় যে এটাকে বলা হয় ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন প্যারামিটার। প্যারামিটার একটা মান আছে, যে এখানে থিটা যেটা আছে, থিটা থিটা আমরা বলি 1 বাই থিটা is elasticity of substitution। সেটাকে একটু কমপ্লিট করে বলা হয় elasticity of intertemporal substitution। কার সাথে কার সাবস্টিটিউশন? দুটো টাইম পিরিয়ডে কনসাম্পশনের সাবস্টিটিউশন, যেটা এটাকে বলা হয় intertemporal substitution। intertemporal substitution ব্যক্তি এক পিরিয়ড কনসাম্পশন যদি স্থগিত রাখে বা এক পিরিয়ড কনসাম্পশন যদি সে কমায়, তাহলে অন্য পিরিয়ডে কতটুকু কনসাম্পশন তাকে বৃদ্ধি করতে হবে টু কিপ দা ইকুইটি কনস্ট্যান্ট। আমরা যদি একটু সংখ্যাকে যদি এভাবে চিন্তা করি, ইকুইটি ফাংশন থেকে টু পিরিয়ডে, এটা হচ্ছে সি ওয়ান পিরিয়ডে কনসাম্পশন, প্রথম পিরিয়ডে কনসাম্পশন, এটা সেকেন্ড পিরিয়ডে কনসাম্পশন। দুটো পিরিয়ডে কনসাম্পশনটা আমরা ইন্টারচেঞ্জ করি, একটা ইকুইটি ফাংশন পাওয়া যাবে, ইকুইটি ফাংশন। এবং এই ইকুইটি ফাংশনের যে স্লোপ, এটা হচ্ছে দুটো পিরিয়ডের কনসাম্পশন যে মার্জিনাল ইকুইটি, সেই মার্জিনাল ইকুইটি রেশিও। এই দুটো পিরিয়ডের কনসাম্পশন যদি এক পিরিয়ডের কনসাম্পশন যদি কমানো হয় একটু, অন্য পিরিয়ডের কনসাম্পশন কতটুকু বাড়াতে হবে, এটা আমাদের ইলাস্টিসিটি সলিউশনটি মেজার করবে। ইকুইটি কনস্ট্যান্ট রাখার জন্য, ইকুইটিকে কনস্ট্যান্ট রাখার জন্য এক পিরিয়ডের কনসাম্পশন বৃদ্ধি করলে অন্য পিরিয়ডের কনসাম্পশন কতটুকু কমাতে হবে, এটাকে মেজার করে ইলাস্টিসিটি সলিউশন বের করা হয়। তো এই ইলাস্টিসিটি সলিউশনের ফর্মুলা আছে বিভিন্ন রকম। আমরা সাধারণত 1 বাই ইলাস্টিসিটি সলিউশন, এটা দিয়ে আমরা 1 বাই সিআরআরএ বা রিলেটিভ ডিসক্রিমিনেশন, এটা দিয়ে আমরা মেজার করে থাকি। অর্থাৎ আমরা যদি এটা মানটা বের করি এই ফাংশনের জন্য, থিটা পাওয়া যাবে মানটা, থিটা পাওয়া। ফলে ইলাস্টিক সলিউশন যে ফর্মুলা, ইলাস্টিসিটি অফ, আমরা যদি সংক্ষেপে বলি ইআইএস, ইলাস্টিসিটি অফ ইন্টারটেম্পোরাল সাবস্টিটিউশন, এটা ফর্মুলা হলো 1 বাই মেজার অফ রিস্ক অফ রিলেটিভ অ্যাভার্সন। এটা বিভিন্ন রকম ফর্মুলা আছে, এটা একটা ফর্মুলা। তো এটা হচ্ছে 1 বাই থিটা। আমরা বলি যে এই ফাংশনের ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন, টেম্পোরাল সাবস্টিটিউশন, এর মানটা হচ্ছে 1 বাই থিটা। থিটা যদি কম হয়, থিটা কম হলে ইলাস্টিক সাবস্টিটিউশন বা ইন্টারটেম্পোরাল সাবস্টিটিউশন বেশি হবে, আর থিটা যদি বেশি হয় তাহলে এটা কম হবে, বেশি হবে। এটা একটা লিমিটিং ভ্যালু আছে এটার বেশ কিছু, যেমন এটা যদি জিরো হয়ে যায়, ফর এক্সাম্পল থিটা যদি জিরো হয়, থিটা জিরো হলে এটা ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশনটা ইনফিনিটি হবে। এটা একটা স্ট্রেট লাইনের মতো ইকুইটি ফাংশনটা, সি1 সি2 মাঝে যে ডিফারেন্স কার্ভ, সেটা স্ট্রেট লাইন হবে এবং ইন্টারটেম্পোরাল সাবস্টিটিউশন মানটা হবে ইনফিনিটি।
আর যদি এটা যদি জিরো হয়, এটা জিরো হলে এটা সিটি এর সমান হবে, বা এটা কনস্ট্যান্ট হবে, সিটি একটা কনস্ট্যান্ট হবে। আর থিটা যদি ওয়ান হয়, এটা ইনফিনিটি হবে, ডিসটেন্স কোএফিসিয়েন্ট ইনফিনিটি হবে। আর থিটার মান যদি, তেমন ওয়ান হলে ইনফিনিটি হবে না। ওয়ান হলে আমরা এখানে ইকুয়েশন করে দেখাতে পারি যে থিটার মান যদি ওয়ান হয়, তাহলে এই ফাংশনটা যে লিমিটিং ভ্যালু, সেই লিমিটিং ভ্যালু লগ সিটি এর সমান হবে। এটা যদি, এটা যদি ওয়ান হয়, ওয়ান হলে এটা ডিভিশন করা যাবে না, যেহেতু জিরো চলে আসছে সে কারণে। তখন আমাদেরকে এই ফাংশনের যে লিমিটিং ভ্যালু সেটা বের করার জন্য এটা ডিফারেন্সিয়েশনকে এটা ডিফারেন্সিয়েশন দিয়ে ভাগ করে তারপর লিমিটিং ভ্যালু নিতে হবে। লিমিটিং ভ্যালু দিলে দেখা যাবে এটা লগ থিটা সমান হচ্ছে। অর্থাৎ যখন থিটা ইকুয়াল টু 1 হবে, তখন এই ইউসিটি এর মানটা হবে লগ লগ সিটি এর সমান, লগ সি এর সমান। আর থিটা মান যদি 0 হয়, এটা সিটি এর সমান হবে, কনস্ট্যান্ট হবে। আর এই হচ্ছে লিমিটিং ভ্যালু এই ফাংশন। যাক, আমরা এই টুটি ফাংশনটা বললাম এখানে। এখন আমাদেরকে প্রক্সিমাল টুটি ফাংশনের পরে আমাদের আসতে হবে ফার্মের দিকে। ফার্মের যে বিহেভিয়ার সেটা ব্যাখ্যা করার জন্য ফাংশনের বিহেভিয়ারকে আমরা এই টুটি ফাংশনের মাধ্যমে ব্যাখ্যা করব। এই স্পেসিফিক ফাংশনাল ফর্মটা আমরা ব্যবহার করব। এখন আমরা ফার্মের জন্য আসি, ফার্মের বিহেভিয়ারটা কেমন, কিভাবে বিহেভ করে। তো ফার্মের জন্য ফার্ম ক্যাপিটাল হায়ার করে এবং পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে ক্যাপিটাল হায়ার করে। যেহেতু পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট থেকে হায়ার করে, এই কারণে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে, ফ্যাক্টর মার্কেটে বিশেষ করে, যেখান থেকে উপর কিনা থাকে ফার্মগুলো, সেখানে ফার্ম যে পরিমাণ পে করে একটা ফ্যাক্টরের জন্য, সেই পেমেন্টটা তার মার্জিনাল প্রোডাক্টের সমান হয়। অর্থাৎ ফার্ম যে ক্যাপিটাল হায়ার করে মার্কেট থেকে, ক্যাপিটাল মার্কেট থেকে, সেই ক্যাপিটাল হায়ারের যে জন্য যে দামটা পে করতে হয়, সেই দামটা হচ্ছে ক্যাপিটালের ইন্টারেস্ট রেট বা ইন্টারেস্ট রেটের সঙ্গে। যেহেতু ক্যাপিটালের যে মার্জিনাল প্রোডাক্ট, সেই মার্জিনাল প্রোডাক্টের সময় তাকে পে করতে হয়, এবং মার্জিনাল প্রোডাক্টের ভ্যালু হচ্ছে ইন্টারেস্ট রেটের সমান। যেহেতু ইন্টারেস্ট তাকে দিতে হয় ক্যাপিটাল হায়ার করার জন্য, এবং এই ইন্টারেস্ট রেট হচ্ছে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টের সমান। এটা হচ্ছে ক্যাপিটালের প্রাইস ফর দ্য ফার্ম। আর ফার্মের জন্য, যে ফার্ম শুধুমাত্র ক্যাপিটাল হায়ার করে না, লেবারও হায়ার করে। লেবার হায়ার করার জন্য তাদেরকে একটা ওয়েস্ট পে করতে হয়। সেই ওয়েস্টটা হচ্ছে লেবারের যে মার্জিনাল প্রোডাক্ট, সেই মার্জিনাল প্রোডাক্টের সমান হয়, যেহেতু লেবারটাও কম্পিটিটিভ মার্কেট থেকে হায়ার করা হয়। অর্থাৎ ফার্মের জন্য বলছি এখানে, ফার্ম ফার্মগুলো আছে বাজারে, ফার্মস, সেই ফার্মের জন্য হচ্ছে আমাদের যে রেট অফ ইন্টারেস্ট আর টাইম টি, টি পিরিয়ডে যে ইন্টারেস্টটা দেয়, সেটা হচ্ছে টি পিরিয়ডে ফার্মের যে মার্জিনাল প্রোডাক্ট, ক্যাপিটাল মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে এফ প্রাইম কে, হচ্ছে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্ট। সেগুলোকে একটু এক্সটেনশন করা যায়, যেটা আমরা টাইম পিরিয়ড দিয়েছি, কে টি পিরিয়ডে ক্যাপিটালের যে, টি পিরিয়ডে ক্যাপিটালের মানও ভিন্ন থাকে, টি পিরিয়ডে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টের মানও ভিন্ন। এটা হচ্ছে টি পিরিয়ডে যে পরিমাণ ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটালের যে মার্জিনাল প্রোডাক্ট, সেই মার্জিনাল প্রোডাক্টটা ক্যাপিটালকে যে প্রাইসটা পে করা হয় ইন্টারেস্টে, তার সমান হতে হবে। এটা, যেগুলো ক্যাপিটালের প্রাইস, এক নম্বর প্রাইস অফ ক্যাপিটাল। একইভাবে ওয়েজ আর্নার যারা আছে, লেবার যারা আছে, তাদেরকে একটা পেমেন্ট দিতে হয়, যেটা আমরা ওয়েজ বলি, আমরা ডাব্লিউ বলি, আমরা ডাব্লিউটি। টি পিরিয়ডে যে ওয়েজ দিতে হয়, সেটা হচ্ছে লেবারের মার্জিনাল প্রোডাক্ট। মার্জিনাল কিভাবে পাওয়া যায়? প্রোডাকশন ফাংশন যেটা আছে, কে এল, লেবার কোয়ান্টিটি এক নম্বর, এটাকে লেবার দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা হচ্ছে লেবারের মার্জিনাল প্রোডাক্ট। আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে মূলত প্রোডাকশন ফাংশনের, যদি আমরা ডিফারেন্সিয়েট করি কার সাপেক্ষে, কে সাপেক্ষে, এই মানটা আমরা আগে প্রুফ করে দিয়েছি যে মানটা এটা সমান। কেমন?
ঠিক একইভাবে লেবারের যে মার্জিনাল প্রোডাক্ট সেটা হচ্ছে ওয়েজ রেট। লেবারের মার্জিনাল প্রোডাক্টটা কত, এটা আমরা যদি ডিফারেন্সিয়েট করি এল এর সাপেক্ষে, এটা আসলে এ এল আসলে এখানে এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা চেইন রুল বলতে পারি এটাকে আমরা। এল এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এল কে, এটা আবার এল কে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে এল এর সাপেক্ষে। এটাকে দুটো কাটাকাটি যায়, আমরা এটা আবার ফেরত পাই। ফলে এখানে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, এখানে আমরা এ পাবো, এটাকে আমরা আগে লিখলাম ডেল এফ এ এ এল ডেল এ এল। ঠিক আছে, এটা হলো আমাদের ডিফারেন্সিয়েশন। এবং এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি, এটাকে আমরা এই ডিফারেন্সিয়েশনটাকে একটু ভাঙা যায়, ভেঙে আমরা একটু ওয়ার্কআউট করি, এটাকে এটাকে আমরা এভাবে লিখতে পারি। আমরা জানি যে ওয়াই সমান এফ কে, অর্থাৎ এই টার্মটাকে আমরা এইভাবে লিখবো, সেই জন্য আমরা একটু পরিষ্কার করি। এই টার্মটাকে আমরা কিভাবে আসি সেটা আমরা দেখাচ্ছি। এ এফ কে মাইনাস এফ কে মানে প্রোডাকশন ফাংশন ইন্টেন্সিভ ফর্মে পার ক্যাপিটা আর ইফেক্টিভ লেবার কতটুকু আউটপুট উৎপাদিত হচ্ছে, মাইনাস আমাদের কে এফ প্রাইম কে, আর ইফেক্টিভ লেবার ক্যাপিটালের পরিমাণ টাইমস প্রাইম কে, ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টিভিটি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, কেন লিখতে পারি সেটা আমরা দেখাচ্ছি এখানে। উই নো দ্যাট এফ ওয়াই ইকুয়াল টু এফ কে, এটা আমরা জানি। তো এখানে ওয়াই মানে হচ্ছে কি, ওয়াই মানে হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াই বাই এ এল। ঠিক আছে, কিভাবে এফ কে মানে হচ্ছে কে বাই এ এল, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই সমান কি হবে, ওয়াই সমান হবে এ এলটাকে এপাশে নিয়ে আসি, কে বাই এ এল। এখন যদি আমরা ওয়াই কে এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ওয়াই কে পাবো এখান থেকে, আমরা এখান থেকে মানে এখান থেকে আসো, ওয়াই কে ডিফারেন্সিয়েট করি এল এর সাপেক্ষে। এটা হচ্ছে লেবারের মার্জিনাল প্রোডাক্ট, ডেল ওয়াই ডেল হচ্ছে এল হচ্ছে লেবারের মার্জিনাল প্রোডাক্ট। ডেল ওয়াই ডেল কে যেমন ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্ট, ডেল ওয়াই ডেল এল এল হলো লেবারের মার্জিনাল প্রোডাক্ট। তো এটা ডান পাশ থেকে যদি ডিফারেন্সিয়েট করে এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে আমরা যদি চেইন রুল এবং প্রোডাক্ট রুল দুটো একই সাথে অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো এ এল, এটা ইনটু এটা ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে, এটাকে যেহেতু আমরা এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, প্রথমে আমরা এ এল এর সাপেক্ষে করব বা কে বাই এ এর সাপেক্ষে করব, করার পর তারপর আমরা এল এর সাপেক্ষে করব। এই ফাংশনটাকে যদি আমি এই আর্গুমেন্টের সাপেক্ষে কে বাই এ এর সাপেক্ষে করি, তাহলে এটা কি হবে এফ প্রাইম কে বাই এ এল বা এফ প্রাইম স্মল কে। এবং এটাকে আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু আমি এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, কে বাই এ এর সাপেক্ষে এটাকে আবার চেঞ্জ রুল অনুযায়ী এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটা একটা পার্ট গেল আমাদের। দ্বিতীয় পার্টটা হলো যে আমি এটাকে এটাকে আমি ইউ ধরছি, এটাকে আমি ইউ ধরছি, এটাকে আমি ইউ ধরছি, আর এটাকে আমি ভি ধরছি, মনে মনে ইউ ভি ধরছি। ধরে আমি এই ক্যালকুলেশনটা করছি, ইউ ইন্টু ডিফারেন্সিয়েশন ভি প্লাস ভি ইন্টু ডিফারেন্সিয়েশন ইউ। ভি হচ্ছে কত আমার ফাংশন অফ কে বাই এ এল ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ইউ, এর সাপেক্ষে ইউ মানে এ এল। এখন এটাকে আমি
ওয়ার্ক আউট করতে পারবো। এল প্রাইম কে বাই এম, পরে এগুলোকে আমি সংক্ষেপ করে ফেলবো, আপাতত ব্যবহার রাখি। এটাকে ডিফারেন্সিয়েট করলে এল এর সাপেক্ষে কে বাই এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর 1 বাই এল কে ডিফারেন্সিয়েট করলে কি হবে মাইনাস 1 বাই এল স্কয়ার, কে বাই এটা কনস্ট্যান্ট হচ্ছে, ওয়ানটা দেওয়া দরকার নেই এখানে, কে বাই এল স্কয়ার প্লাস সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের ফাংশন অফ কে বাই এল, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এ। এখন এখানে একটা এল কাটা যাবে এখান থেকে, এবং আমরা পরের লাইনটা লেখার সময় সেকেন্ড টার্মটাকে আগে লিখবো, যেহেতু সেকেন্ড টার্মের আগে প্লাস সাইন আছে, ফার্স্ট টার্মের আগে কেন মাইনাস সাইন আছে, এজন্য আমরা এই সেকেন্ড টার্মটাকে আগে লিখব। আগে লিখতে হবে a ইনটু f k বাই l, আর সেকেন্ড টার্মটা হচ্ছে মাইনাস, মাইনাসটা আছে এখানে একটা, আহ, এখানে এটাও এখানে কাটা যাবে, এটা এটাও কাটতে পারি আমরা, দেখি এটা কাটবো না, আমরা দেখে দিব এটা। কি লিখছি আমরা মাইনাস, সেকেন্ড টার্মটা হলো a ইনটু প্রাইম কে বাই এল, এটা আমরা লিখছি একটা এল কাটা চলে গেছে, আর কে বাই এল বাকি আছে, কে কে বাই এল টা একটা টার্ম ইন্ডিকেট স্মল কে কে ইন্ডিকেট করে, যেমন আমরা এটা কাটি নেই, কেউ একটু লিখছি আমরা এ এফ, যেটা বলছি আমরা স্মল কে মাইনাস এ এফ প্রাইম, যেটা বলছি আমরা স্মল কে ইনটু স্মল কে, এখানে এ কমন না হলে আমাদের থাকবে এফ কে মাইনাস ই কে, যদি আমরা আগে লিখি কে ইনটু এফ প্রাইম কে, এটা হচ্ছে আমাদের যে লেভেলের মার্জিনাল প্রোডাক্টিভিটি, বা লেভেলের মার্জিনাল প্রোডাক্টিভিটি হচ্ছে আমাদের ওয়েজ, পজিশন কত ওয়েজ দেওয়া হবে, সেটা হচ্ছে লেভেলের যে মার্জিনাল প্রোডাক্ট, সেই মার্জিনাল প্রোডাক্টের সমান। মার্জিনাল প্রোডাক্টটা আমরা এভাবে ড্রাইভ করলাম, তাহলে ক্যাপিটালের প্রাইস হচ্ছে এফ প্রাইম কে আর টি, আর ওয়েজ হলো তুমি যে ওয়েজ টি পিরিয়ডে, সেটা হচ্ছে এটা আমরা এ ইনটু এফ কে মাইনাস এফ হচ্ছে প্রোডাকশন, কি পরিমাণ প্রোডাকশন হলো সেটা, প্রোডাকশন থেকে যে এটা উভয় চিন্তা করতে পারি আমরা, যে যেহেতু কনস্ট্যান্ট ইজ স্কেলার প্রোডাকশন ফাংশন, এখানে যা আউটপুট উৎপাদিত হবে সেটা ক্যাপিটাল এবং লেভেলের মধ্যে ভাগ হয়ে যাবে। তো ক্যাপিটালকে কতটুকু পেমেন্ট করা হয়, এটা হচ্ছে ক্যাপিটালের রেট প্রাইস এফ প্রাইম কে, এফ প্রাইম কে বা আর, এটা দেওয়া হয় কি পরিমাণ ক্যাপিটাল আছে পার ক্যাপিটা কে পরিমাণ আছে, যদি গুণ করলে আমরা কি পাই ক্যাপিটাল পেমেন্ট পাই, ক্যাপিটাল পার ক্যাপিটা ক্যাপিটালকে কি পরিমাণ পেমেন্ট দেওয়া হয়। আর এটাকে যদি আমরা টোটাল ক্যাপিটাল আউটপুট থেকে বিয়োগ করি তাহলে আমরা রিমেইনিং অ্যামাউন্টটা পাই, রিমেইনিং অ্যামাউন্টটা কাকে দেওয়া হয়, ওয়ার্কারকে দেওয়া হয়। বলে আমরা কি করছি এখানে, এটা টেকনোলজির একটা ভূমিকা আছে এখানে। তো আমরা বলছি যে একজন লেবারকে যে পরিমাণ ওয়েজ দেওয়া হয় সেই এক্সট্রা হলো আউটপুট থেকে, আমরা যদি আমরা ইচ্ছা করলে এটাকে এখানে নিয়ে আসতে পারি, নিচে নিয়ে আসতে পারি, যদি নিচে নিয়ে আসা হয় তবে হবে কি পারফেক্ট লেবার ওয়েজ, হবে যেটাকে এটাকে যদি নিচে নিয়ে আসা হয় সেটা পারফেক্ট লেবার ওয়েজ। তাহলে আমি যদি এটাকে নিচে নিয়ে আসি, যেটা একটু অন্যভাবে ইন্টারপ্রিট করা যাবে, বা ইন্টারপ্রিটেশনটা একটু সহজ হবে। যদি এটাকে নিচে নিয়ে আসি ডাব্লিউটি বাই এ, যেটাকে আমি সংখ্যায় বলতে স্মল ডাব্লিউটি বলতে পারি, স্মল ডাব্লিউটি হলো পার ইফেক্টিভ লেবার ওয়েজ রেট, এটাকে এল দিয়ে ভাগ করা দরকার নেই, এল ইকুয়াল টু 1, এখানে একজন লেবারের ওয়েজটা ইকুয়াল টু কত, এফ কে পার ইফেক্টিভ লেবার কতটুকু আউটপুট প্রডিউস হচ্ছে মাইনাস যে পার ইফেক্টিভ লেবার যে আউটপুট ব্যবহৃত হচ্ছে তাকে কি পরিমাণ পেমেন্ট দেওয়া হচ্ছে, বা ক্যাপিটাল পেমেন্ট বিয়োগ করলাম, বা ওয়ার্কার যে পেমেন্টটা পার ইফেক্টিভ ওয়ার্কার যারা আছে তাদেরকে যে পেমেন্ট পেমেন্ট দেওয়া হয় সেটা হচ্ছে এটা। এই হলো আমাদের ওয়ার্কারকে কি পেমেন্ট পে করা হয় এবং ক্যাপিটাল নিয়োগের জন্য কি পেমেন্ট করা হয়, তার দুটো এক্সপ্রেশন, এই দুটো এক্সপ্রেশন আমরা পরে
কাজে লাগাবো, পরে ব্যবহার করবো দুটো এক্সপ্রেশন। আচ্ছা, তো আমাদের তাহলে আমরা কি কি দেখলাম, তাহলে দেখলাম হাউস হোল্ডের যে লাইফ টাইম ইউটিলিটি ফাংশন সেটা দেখলাম, এবং ইউটিলিটি ফাংশনের যে ফর্মটা ব্যবহার করি কনস্ট্যান্ট রিলেটিভ রিস্ক অ্যাভার্সন, সেই ফর্মটা দেখলাম, সেই ফর্মের বৈশিষ্ট্যগুলো দেখলাম, এবং ফার্মের যে বিহেভিয়ার বা ফার্মের যেভাবে মার্কেটে বিহেভ করে সেটা হচ্ছে যে, যেহেতু পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, পেট্রোল মার্কেটটা, সেজন্য ফার্ম ক্যাপিটাল হায়ারের জন্য ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টের সমান পেমেন্ট তাকে দিতে হয়, এবং লেবার হায়ারের জন্য লেবারের মার্জিনাল প্রোডাক্টের সমান তাকে পেমেন্ট দিতে হয়। এই দুটো দিক পেলাম। এখন আমরা হাউস হোল্ডের যে প্রবলেম, সেই প্রবলেমটা আমরা সলভ করবো। ওদের প্রবলেমটা হলো হাউস হোল্ড তার লাইফ টাইম ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করে, এবং তার একটা বাজেট কনস্ট্যান্ট আছে, সেই বাজেট কনস্ট্যান্টটাও আমরা দেখবো আমাদের বাজেট কনস্ট্যান্টটা কেমন। বাজেট কনস্ট্যান্টটা জানার জন্য আমাদের এই ওয়েজ বা ক্যাপিটাল পেমেন্ট এগুলো সম্পর্কে জানতে হয়, কারণ হাউস হোল্ড হচ্ছে লেবারের মালিক, লেবার ওন করে সে, এবং ক্যাপিটালও থাকে হাউস হোল্ডের কাছে, ক্যাপিটাল সে সাপ্লাই করে। তো এগুলো থেকে সে কিছু পেমেন্ট পায় বা আর্নিংস পায় সেগুলো থেকে সে। তো এই জন্য তার যে বাজেট কনস্ট্যান্ট হাউস হোল্ডের, সেই বাজেট কনস্ট্যান্ট থেকে ব্যাখ্যা করার জন্য আমাদেরকে ওয়েজ রেট এবং ক্যাপিটালের যে পেমেন্ট, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বা আর যেটাকে বলছি আমরা ইন্টারেস্ট রেট, তো সেগুলো সম্পর্কে আমাদের জানতে হয়। তাই আমরা এখানে এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করলাম, হাউস হোল্ড এবং ফার্মের বিষয় নিয়ে আলোচনা করলাম, তারপর অবজেক্ট ফাংশন নিয়ে আলোচনা করলাম হাউস হোল্ডের। এবং এখন আমাদের হাউস হোল্ডের প্রবলেমটা সলভ করার জন্য, যে কত বেশি কনজিউম করবে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার জন্য, সেটা সলভ করার জন্য আমাদের তার একটা বাজেট কনস্ট্রেইন লাগবে, কারণ এটা একটা কনস্ট্রেইন ম্যাক্সিমাইজেশন প্রবলেম হাউস হোল্ডের জন্য। তাই তার একটা বাজেট কনস্ট্রেইন লাগে। হাউস আমরা আমরা আবার হাউস হোল্ডে ফিরে আসি। হাউস হোল্ডস বাজেট কনস্ট্রেইন প্রবলেমটাকে সেট আপ করছি, সেট আপ করার পরে তারপর আমরা পরে সলভ করবো। আজকে আসলে প্রবলেমটা সেট আপই করবো, সলিউশনটা আমরা আগামীতে করবো। আমরা জাস্ট প্রবলেমটা সেট আপটা করছি, সেট আপটা করা হয়ে গেলে সলিউশনটা অত বেশি ডিফিকাল্ট না। আমরা এই যে হাউস হোল্ডের যে বাজেট কনস্ট্রেন্ট আছে সেটা হলো, বাজেট কনস্ট্রেন্টটা হয় এমন যে একটা হাউস হোল্ডের যে লাইফ টাইম ইনকাম, লাইফ টাইম ইনকামের যে প্রেজেন্ট ভ্যালু, সেই লাইফ টাইম ইনকামের প্রেজেন্ট ভ্যালুটা তার যে লাইফ টাইম এক্সপেন্ডিচার, সারা জীবন যা ব্যয় করবে তার যে প্রেজেন্ট ভ্যালু তার সমান হতে হয়। অর্থাৎ লাইফ টাইম ইনকামটা লাইফ টাইম এক্সপেন্ডিচারের সমান। তো আমরা শুধুমাত্র এই অ্যাবসলিউট ভ্যালুটা না, আমরা প্রেজেন্ট ভ্যালুটা নেই, যে কারণ এগুলো সে সে যে ইনকাম করে সেটা সে ইনভেস্ট করতে পারে কিংবা সে বড় করে কনজিউম করতে পারে। তাই আমাদের প্রেজেন্ট ভ্যালুটাকে ম্যাচ করতে হয় দুই পক্ষে, যে একটা হাউস হোল্ডের যে লাইফ টাইম ইনকাম, সেই লাইফ টাইম ইনকামের প্রেজেন্ট ভ্যালু কেমন নিচ্ছি, কারণ সে ইচ্ছে করলে সেভ করতে পারে, পরে ভোগ করতে পারে, সেভ করলে সে কিছু ইন্টারেস্ট পাবে সেখান থেকে, অথবা সে বড় করতে পারে, বড় করলে তাকে ইন্টারেস্ট পে করতে হবে। তো এই জন্য আমরা এই দুপক্ষের বা বাম দিকের এবং ডান দিকের প্রেজেন্ট ভ্যালুটাকে ম্যাচ করি। আমরা বলি যে হাউস হোল্ডের যে বাজেট কনস্ট্যান্ট সেটা হলো তার লাইফ টাইম ইনকামের প্রেজেন্ট ভ্যালুটা তার লাইফ টাইম এক্সপেন্ডিচারের প্রেজেন্ট ভ্যালুর সমান হবে। এখন তার বাজেট কনস্ট্যান্টটাকে আমরা কিভাবে লিখবো, যে তার লাইফ টাইম ইনকামের, তার লাইফ টাইম যে লাইফ টাইম যে এক্সপেন্ডিচার, আমরা এক্সপেন্ডিচারটাকে বাম দিকে লিখি আর ইনকামটাকে ডান দিকে লিখি। অর্থাৎ তার লাইফ টাইম এক্সপেন্ডিচারের প্রেজেন্ট ভ্যালুটা লাইফ টাইম ইনকামের প্রেজেন্ট ভ্যালুর চেয়ে বড় হতে পারবে না, এটা বা সমান হবে। তো তার লাইফ টাইম এক্সপেন্ডিচার হলো, সি হচ্ছে তার কনসাম্পশন এক্সপেন্ডিচার, সিটি হচ্ছে আমাদের। তো এই সি টি হচ্ছে কনসাম্পশন এক্সপেন্ডিচার, একজন কনজিউমারের কনসাম্পশন এক্সপেন্ডিচার। এবং হাউস হোল্ডের জন্য একজন কনজিউমারটা জানো হাউস হোল্ডের সাইজ কত, এলটি টোটাল পপুলেশন বাই নাম্বার অফ হাউস হোল্ড, এটা হচ্ছে একটা হাউস হোল্ডের কনসাম্পশন এক্সপেন্ডিচার। এবং এই এক্সপেন্ডিচার একটা প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করবো, ই পাওয়ার মাইনাস প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমাদেরকে ডিসকাউন্ট করতে হবে। এটাকে কি দিয়ে ডিসকাউন্ট করবো আমরা, যেটাকে আমরা ডিসকাউন্ট করবো রেট অফ ইন্টারেস্ট দিয়ে। হাউস হোল্ডের লাইফ টাইম ইউটিলিটির ক্ষেত্রে ইউটিলিটিকে আমরা ডিসকাউন্ট করেছি কি দিয়ে, রো দিয়ে। রোটা হচ্ছে কি, যে ডিসকাউন্ট রেট অফ টাইম প্রেফারেন্স, যে ভবিষ্যতে ভোগ করলে তার ভোগের গুরুত্ব যেহেতু একটু কম থাকে, ভ্যালুয়েশন কম থাকে, সেই জন্য আমরা এটাকে ডিসকাউন্ট করি, টাইম ডিসকাউন্ট রেট।
আর এখানে আমরা ডিসকাউন্ট করবো কি দিয়ে? এখানে আমরা ডিসকাউন্ট করবো ইন্টারেস্ট রেট দিয়ে। অথবা কি ইন্টারেস্ট রেট সে মানিটাকে ইনভেস্ট করতে পারে সে যদি কনজিউম না করে, অথবা সে যদি বেশি কনজিউম করে কি ইন্টারেস্ট রেট তাকে বড় করতে হবে, অর্থাৎ ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে। ইন্টারেস্ট রেট যদি কনস্ট্যান্ট থাকতো, আর যদি থাকতো ইন্টারেস্ট রেট, তাহলে এটা ই পাওয়ার আর টি হতো সংক্ষেপে। অর্থাৎ এটাকে আমরা ই পাওয়ার আর টি লিখতাম যদি রেটটা যদি কনস্ট্যান্ট হতো। কিন্তু আসলে ইন্টারেস্ট রেটটা কনস্ট্যান্ট থাকে না। ইন্টারেস্ট রেটটা ওভার টাইম পিরিয়ডে যদি ইন্টারেস্ট রেট বলি, ইন্টারেস্ট রেট ভ্যারি করে, এক এক সময় এক এক ইন্টারেস্ট রেট। এই জন্য সে কতদিনের জন্য বড় করছে বা কতদিনের জন্য সে ইনভেস্ট করছে সেট করলে সেটাকে আমাদেরকে ডিসকাউন্ট করতে হয় কি দিয়ে? যে যতদিন পর্যন্ত সে বড় করলো বা সে ইয়ে করলো, মনে করা যাচ্ছে এই টি পিরিয়ড পর্যন্ত সে বড় করলো, কেমন? তাহলে সে কতটুকু ইন্টারেস্ট জমা করবে? এই যে এই কার্ভটার নিচের অংশটুকু দিতে আছে, ততটুকু ইন্টারেস্ট সে একটু কত জমা করতে পারবে। এই এটাকে বলা হয় যে আমরা বলবো এটাকে আরটি বলবো, এটাকে আমরা ক্যাপিটাল আরটি। ক্যাপিটাল আরটি মানটা কিভাবে বের করা হয়? এটা হচ্ছে এই এর ইন্টিগ্রেশন করা হয়। যে আরটি যেটা আছে, আরটি বিভিন্ন পিরিয়ডে বিভিন্ন ইন্টারেস্ট রেট, যদি আমরা যদি টি ইকুয়াল টু কত, জিরো থেকে কারেন্ট পিরিয়ড থেকে শুরু করে টি পর্যন্ত ডিটি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি আমরা, বা আরটি ডিটি। তাহলে এই মানটা হচ্ছে যে এই যে আরটি, এই মানটা হচ্ছে আমাদের কি আরটি ডিটি, এটা কি পরিমাণ ইন্টারেস্ট একুমুলেট করবে বা ডিকুমুলেট করবে। তো আমরা এই জন্য যেহেতু ইন্টারেস্ট রেটটা ভেরিয়েবল, ইন্টারেস্ট রেটটা পরিবর্তিত হয়, এই জন্য এখানে আমরা আর ব্যবহার না করে, যেটা আমরা কনসাম্পশনের ক্ষেত্রে করেছিলাম, কনসাম্পশনের ক্ষেত্রে রোটা ছিল কনস্ট্যান্ট, রোটা ছিল, কিন্তু এখানে এই আরটা কনস্ট্যান্ট না, এখানে আমরা আর এর পরিবর্তে এটা ব্যবহার করবো, আরটি ব্যবহার করবো, কেমন? এবং আরটিটা হলো হয় আরটি ইকুয়াল টু কি, এই যে আরটি ফাংশন যেটা আছে সেটা ইন্টিগ্রেশন টি ইকুয়াল টু জিরো থেকে টি পর্যন্ত কার ইন্টিগ্রেশন আরটি ডিটি এর ইন্টিগ্রেশন। তাহলে এটা হলো, এটার সাপেক্ষে আমরা ক্যাপিটাল আরটির সাপেক্ষে আমরা ডিসকাউন্ট করছি কনসাম্পশন গুলোকে। কনসাম্পশন সে বেশি করতে পারে, কম করতে, যদি বড় যদি করে তাহলে তাহলে কনসাম্পশন গুলো ভবিষ্যতে কনসাম্পশন কম হবে, আর সে যদি সেভ করে ভবিষ্যতে কনসাম্পশন তার বেশি হবে। তাহলে এটা হলো তার যে তার টি পিরিয়ডে কনসাম্পশনের প্রেজেন্ট ভ্যালু, যেটাকে আমরা ডিটি সাপেক্ষে টাইম সাপেক্ষে ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি, যেহেতু হাউস হোল্ডটা ইনফিনিট টাইম পিরিয়ড পর্যন্ত বেঁচে থাকে সেজন্য। এটা হচ্ছে আমাদের হাউস হোল্ডের এক্সপেন্ডিচার, লাইফ টাইম এক্সপেন্ডিচার প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করছি? এটা ক্যাপিটাল আরটি দিয়ে। ক্যাপিটাল আরটিটা কি? ক্যাপিটাল আরটি হচ্ছে তার যে ইন্টারেস্ট রেট বিভিন্ন পিরিয়ডে সে পায়, যতদিন পর্যন্ত সেভ করছে বা বড় করছে, এই ততদিন পর্যন্ত এই ইন্টারেস্ট ফাংশন নিচের এরিয়াটুকু, যেটাকে আমি ইন্টিগ্রেশন করে বের করি, এই এরিয়াটুকু। এটা হচ্ছে আসলে ইন্টিগ্রেশন অফ আরটি, বা সংখ্যা আমরা ক্যাপিটাল আরটি দিয়ে দিচ্ছি। বাম দিকে এই যে অংশটা আমি লিখলাম সেটা হলো একটা হাউস হোল্ডের কেন, কারণ এটা আমরা এলটি বাই এইচ দিয়ে ভাগ করছি হাউস হোল্ডের, এটা হচ্ছে একটা পার্টিকুলার কনজিউমার। একটা হাউস হোল্ডের যে কনসাম্পশন প্রেজেন্ট ভ্যালু বা এক্সপেন্ডিচার, লাইফ টাইম এক্সপেন্ডিচার প্রেজেন্ট ভ্যালু। তো এই প্রেজেন্ট ভ্যালুটা কি হতে পারবে না, এটা আমাদের এটা লেস দ্যান ইকুয়াল টু তাদের লাইফ টাইম ইনকাম। ইনকামের একটা প্রেজেন্ট ভ্যালু আছে, কারণ ইনকামটুকু সে কি করতে পারে, সেভ করতে পারে, বা বড় করে বেশি ইনকাম আছে বেশি কনজিউম করতে পারে। এই যে তার যে লাইফ টাইম ইনকাম, সেই লাইফ টাইম ইনকামের দুটো কম্পোনেন্ট আছে লাইফ টাইম ইনকামের। একটা হচ্ছে তার কাছে ইনিশিয়ালি শুরুতেই জিরো পিরিয়ডে কিছু তার কাছে ক্যাপিটাল স্টক থাকে, শুরুতেই সেই কিছু ক্যাপিটাল স্টক দিয়ে শুরু করে, যেটাকে আমরা কে জিরো বলবো, ক্যাপিটাল স্টকের পরিমাণ। তবে একটা দেশে মনে করা যায় কে জিরো পরিমাণ ক্যাপিটাল স্টক আছে, দেশের ক্যাপিটাল স্টক। একটা ফ্যামিলির কাছে কতটুকু ক্যাপিটাল স্টক আছে, যতগুলো ফ্যামিলি আছে, ফ্যামিলি সাইজ, ফ্যামিলি সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা একটা ফ্যামিলির গড়ে এই পরিমাণ ক্যাপিটাল স্টক আছে। এটা হচ্ছে ইনিশিয়াল ক্যাপিটাল স্টক। এই পরিমাণ ক্যাপিটাল স্টক দিয়ে সে যাত্রা শুরু করে। টি পিরিয়ডে, টি ইকুয়াল টু জিরো পিরিয়ডে এই পরিমাণ ক্যাপিটাল স্টক আছে। এটা হচ্ছে তার ক্যাপিটাল স্টক থেকে প্রাপ্ত ইনকাম বা ইনিশিয়াল ইনকাম, এটা হচ্ছে। আর তার ইনকামের আরেকটা কম্পোনেন্ট হচ্ছে যে সে যদি কাজ করে কাজ থেকে সে কিছু মজুরি পায়, সেই মজুরির একটা, আমরা এটা প্রেজেন্ট করে নিচ্ছি না কারণ এটা জিরো পিরিয়ড, তো আমরা বর্তমান সময় জিরো পিরিয়ড, তো এটা প্রেজেন্ট করে আর বের করার দরকার নাই। ই পাওয়ার ওয়ান
এটা ওয়ানই হবে, জন্য থেকে ডিসকাউন্ট করা দরকার পড়ে না। ঠিক আছে কি? বর্তমান সময়ে এই মানটা সেজন্য থেকে এটাকে ডিসকাউন্ট করার প্রয়োজন পড়ে না। আর তার যে ওয়েজ ইনকাম হচ্ছে কত? ডাব্লিউটি, ওয়েজ ইনকাম। এবং এই ওয়েজ ইনকামের একজন ব্যক্তির ওয়েজ ইনকাম, একটা ফ্যামিলি ওয়েজ ইনকাম কত, যদি এই গান দিকে অংশটা মুছে দিই স্পেস বের করার জন্য, তাহলে সুবিধা হবে লেখাগুলো বোঝার জন্য। তো এটা হচ্ছে তার একটা ব্যক্তির ইনকাম। আর একটা পরিবার ইনকাম কত? পরিবারের সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে, পরিবারের সাইজ দিয়ে গুণ করতে হবে। দেশের জনসংখ্যা বাই নাম্বার অফ হাউসহোল্ড ইন দ্য কান্ট্রি, এটা হচ্ছে পরিবারের সাইজ। এটা হচ্ছে একটা পরিবারের ওয়েজ। এবং পরিবারের ওয়েজের একটা প্রেজেন্ট ভ্যালু আছে। প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে বের করবো, এখানে বের করেছি ই পাওয়ার মাইনাস আর, এটা হচ্ছে ওয়েজের প্রেজেন্ট ভ্যালু। এবং যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করি, যদি আমরা লাইফ টাইম ইনকাম বা লাইফ টাইম ওয়েজ আর্নিংস, লাইফ টাইম কত সে আজীবন বেঁচে থাকে, জিরো থেকে শুরু করে কিন্তু ইনফিনিটলি লিভড হাউসহোল্ড, এটা হচ্ছে তার লাইফ টাইম ইনকাম। লাইফ টাইম ইনকামের তাহলে দুটো পার্ট বলছি আমরা, একটা ক্যাপিটাল ইনকাম ওই হাউসহোল্ডের জন্য, ওই হাউসহোল্ডের লাইফ টাইম ওয়েজ ইনকাম। ওয়েজ ইনকাম হচ্ছে ডাব্লিউটি ইনটু এল বাই এইচ, হাউসহোল্ড ইনকাম। এটাকে আমরা ডিসকাউন্ট করছি ই পাওয়ার মাইনাস আর টি দিয়ে গুণ করে ইনটু ডিটি, টাইমের সাপেক্ষে এটাকে আমরা ইন্টিগ্রেট করছি বা সামেশন করছি। এটা হলো একটা হাউসহোল্ডের লাইফ টাইম বাজেট কনস্ট্যান্ট। আমরা একটা হাউসহোল্ডের যে লাইফ টাইম বাজেট কনস্ট্যান্ট সেটা এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে প্রবলেমটা সলভ করা, হাউসহোল্ডের প্রবলেম সলভ করার জন্য যে উপযুক্ত উপকরণ বা প্রয়োজনীয় উপকরণ, সেই উপকরণগুলো আমরা ডেভেলপ করলাম। প্রয়োজনীয় বা উপকরণগুলো ডেভেলপ করলাম আমরা। এখানে আমরা কি কি পেলাম? এখানে আমরা হাউসহোল্ডের ইউটিলিটি ফাংশন পেলাম লাইফ টাইম, তারপর আমরা হাউসহোল্ডের বাজেট কনস্ট্যান্ট পেলাম। এখন আমাদের কি করতে হবে? হাউসহোল্ডের ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করতে হবে। লাইফ টাইম ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করার জন্য আমরা ম্যাক্সিমাইজ আমরা ইউটিলিটি ফাংশনের কথা বলেছি। কি ফাংশন ব্যবহার করছি আমরা এখানে? আমরা এখানে কনস্ট্যান্ট রিলেটিভ রিস্ক অ্যাভারশন CRRA টাইপের একটা ইউটিলিটি ফাংশন ব্যবহার করছি, যেটাকে আমরা ম্যাক্সিমাইজ করব সাবজেক্ট টু দা বাজেট কনস্ট্যান্ট। এখানে আমরা, এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলেশন অফ দা হাউসহোল্ড বা হাউসহোল্ড ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রোগ্রামের যে বেসিক ফর্মুলেশন, সেই ফর্মুলেশনটা এখানে আমরা দেখালাম। আমাদের আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা হলো যে এই যে ইকুয়েশন গুলো আমরা ডেভেলপ করলাম এখানে, যে লাইফ টাইম ইউটিলিটি ফাংশন, তারপর লাইফ টাইম বাজেট কনস্ট্যান্ট, এগুলোকে আমরা আমরা ইফেক্টিভ ফর্মে দেখাবো বা এগুলোকে আমরা নর্মালাইজ করবো। এল দিয়ে ভাগ করে, এল হচ্ছে আমাদের ইফেক্টিভ লেবার, এগুলোকে আমরা নর্মালাইজ করে ইন টার্মস অফ ইফেক্টিভ লেবার, বা এটাকে আমরা অংশে বলে থাকি ইন্টেন্সিভ ফর্ম। ইন্টেন্সিভ ফর্মে আমরা এই ইকুয়েশন গুলোকে প্রকাশ করবো, প্রকাশ করে তারপর আমরা ইন্টেন্সিভ ফর্মে এই সলিউশনটা বের করবো। কনজিউমারের যে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম, তার সলিউশনটা আমরা বের করবো। আচ্ছা, এখন তাহলে আমাদের কাজ হলো যে এই ফাংশন গুলোকে ইন্টেন্সিভ ফর্মে প্রকাশ করা। কেমন? প্রথমত আমাদের একটা ইউটিলিটি ফাংশন আছে, যে ইউটিলিটি ফাংশনটা হলো আমাদের জেনারেল ফর্মটাকে আমরা স্পেসিফিক ফর্মে প্রকাশ করেছি CRRA টাইপের, যেটা হলো আমাদের UCT ইকুয়াল টু বা ইউটিলিটি ফাংশন ইকুয়াল টু সি পাওয়ার 1 মাইনাস থিটা ডিভাইড বাই 1 মাইনাস থিটা। এটা হলো আমাদের ইউটিলিটি ফাংশন। আমরা প্রথমে ইউটিলিটি ফাংশন দিয়ে শুরু করি। কি হবে? এই ইউটিলিটি ফাংশনটাকে আমরা আমরা ইন্টেন্সিভ ফর্মে বা পার ইফেক্টিভ লেবার ফর্মে প্রকাশ করতে পারি। ইফেক্টিভ ফর্মে প্রকাশ করা হলে এগুলোকে আমরা স্মল সি দিয়ে লিখি। প্রথমে যে ইউটিলিটি ফাংশন যেটা আমরা ব্যবহার করছি সেটাকে ইন্টেন্সিভ ফর্মে প্রকাশ করি। ইউটিলিটি ফাংশন ইন ইফেক্টিভ ফর্ম, ইন্টেন্সিভ ফর্ম। ইউটিলিটি ফাংশন গুলোকে আমাদের UCT, এটা আমাদের জেনারেল ফর্ম। এটাকে আমরা স্পেসিফিক ফর্ম কিভাবে লিখেছি? যে CT পাওয়ার 1 মাইনাস থিটা বাই 1 মাইনাস থিটা। এটা আমাদের সি মানেটা ক্যাপিটাল সি, একজন ব্যক্তির কনসাম্পশন।
এটাকে আমাদের স্মল সি আকারে প্রকাশ করতে হবে। স্মল সি আকারে প্রকাশ করার জন্য আমরা এই স্মল সি এর সাথে ক্যাপিটাল সি একটা রিলেশন আছে। সম্পর্কটা কি? সম্পর্ক হলো যে আমরা যদি একজন ব্যক্তির কনসাম্পশনকে যদি আমরা এ দিয়ে ভাগ করি, টোটাল কনসাম্পশন হলে এল টি সিটি, তখন আমাদের এল, এখানে এল আমরা ব্যবহার করছি না, কারণ আমরা করছি না একজন ব্যক্তির কনসাম্পশন, এই জন্য আমরা নিচে এল ব্যবহার করছি না। এলটা ব্যবহার করে যখন আমরা এভারেজ বের করি, অলরেডি একজন ব্যক্তি বা এভারেজ ফর্ম আছে, এই জন্য আমরা শুধুমাত্র এ দিয়ে ভাগ করছি। তো এটা কি আমাদের, এটা হচ্ছে স্মল সিটি বা ইফেক্টিভ ফর্মের কনসাম্পশন। তাহলে এখানে আমরা বলতে পারি যে ক্যাপিটাল সিটিটা কি? ক্যাপিটাল সিটি হচ্ছে আমাদের এটি ইনটু স্মল সিটি। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে এই ক্যাপিটাল সিটিটাকে ইন টার্মস অফ স্মল সিটি প্রকাশ করব। এরপর আমরা বলতে পারি যে ইউ ক্যাপিটাল সিটি ইকুয়াল টু, আমাদের ওই টার্মটা হবে এটি স্মল সিটি, কারণ সিটি সমান হচ্ছে কত, এটা আমরা এখানে ব্যবহার করব। এটি স্মল সিটি, একটু কেয়ারফুল থাকতে হবে, ক্যাপিটাল সিটি একটু বড় করে দিতে হবে, স্মল সিটি একটু ছোট করে দিতে হবে। পাওয়ার 1 মাইনাস থিটা, নিচে 1 মাইনাস থিটা। তাহলে আমরা স্মল সিটি একে লিখলাম। এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হলো যে আমাদের গ্রোথের যে ফর্মুলা, যে কোনো চলকের জন্য যে আমরা এখানে হলো যে কোনো একটা চলকের মান, যদি এক্স টি, চলকের মানটা টি পিরিয়ডে কত হবে, এটা যে ইনিশিয়াল ভ্যালু ছিল সেটাকে আমাদের গুণ করতে কি দিয়ে, ই পাওয়ার, এটা যে গ্রোথ রেট, কেমন যে রেটে গ্রো করছে, আমরা এক্স এর এক্সটা আমাদের এন রেটে গ্রো করছে, এনটি হবে এটা। ঠিক আছে, যদি এই যে মানটা বের করি এভাবে, এটার সমান কত হবে, এর একটা ইনিশিয়াল ভ্যালু আছে, এর একটা এই জিরো, এবং এটা কি রেটে গ্রো করছে, এটা গ্রো করছে আমাদের জি রেটে গ্রো করছে, আমরা জানি জি। ঠিক আছে, ঠিক একইভাবে টি পিরিয়ডে লেবারের মান কত হবে, ইনিশিয়াল লেভেল কতটুকু ছিল ইনটু লেবারটা কি রেটে গ্রো করছে, এবার লেবারটা গ্রো করছে এন রেটে। তাহলে কোন একটা চলকের কোন একটা পার্টিকুলার পিরিয়ডের মান কত হবে, ওর যে ইনিশিয়াল ভ্যালু টাইমস ই পাওয়ার ওই চলকের যে গ্রোথ রেট টাইমস টি। এখানে আমরা এটাকে ভেঙে লিখতে পারবো এই রুলটা ফলো করে। যেটা কি হবে, এ জিরো ই পাওয়ার এ গ্রোথ রেট হচ্ছে জি ইনটু স্মল সি টি পাওয়ার 1 মাইনাস টি। এরপরে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে লিখবো, সেটা হচ্ছে 1 পাওয়ার থিটা দিয়ে আমরা ইয়ে করে দিই, এ জিরো ইন্টু ই পাওয়ার জিটি, বা এ জিরো পাওয়ার 1 মাইনাস থিটা, পাওয়ার দিয়ে পৃথক ভাবে গুণ করে দিই ইন্টু ই পাওয়ার জিটি ইন্টু 1 মাইনাস থিটা, 1 মাইনাস থিটা পাওয়ার থেকে গুণ করে দিচ্ছি সব জায়গায়, ইন্টু সিটি পাওয়ার 1 মাইনাস থিটা। কি করলাম তাহলে, এই ইউ সিটি কে আমি ভেঙে লিখলাম ইন টার্মস অফ স্মল সিটি লিখলাম, এগুলো হচ্ছে প্যারামিটার, এগুলো কনস্ট্যান্ট। এটা লিখলাম। এখন নিচে একটা মান রয়ে গেছে, সেটা হচ্ছে 1 বাই থিটা। 1 বাই থিটা এটা হচ্ছে বাদ তুলে গেছি, এটাকেও লিখতে হবে, হচ্ছে গ্রাফ বাই 1 বাই 1 বাই থিটা। মানটা একটু নিচে করে লম্বা বলে করে, নিচে হচ্ছে 1 বাই থিটা। এটা গেল আমাদের আহ, একটা দিক। তাহলে আমরা এখন আমরা যে হাউজের যে লাইফ টাইম ইউটিলিটি ফাংশন, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি। আমাদের হাউজের যে লাইফ টাইম ইউটিলিটি ফাংশন ছিল সেটা হচ্ছে যেভাবে লিখেছিলাম, হাউজের লাইফ টাইম ইউটিলিটি ফাংশন, হাউজের সংক্ষেপে এইচএস লিখছি, হাউজের লাইফ টাইম ইউটিলিটি,
ইউ দিয়ে লিখছি, ইউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন দিয়েছিলাম ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, তার কনসেপ্ট ছিল সিটি, ইউ সিটি করে লিখি, জুলটি ক্যাপিটাল সিটি না, সিটি একদম মেম্বার হাউস হচ্ছে এলটি বাই এইচ, এটা হচ্ছে আমাদের হাউস সাইজ। যদি সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এটাকে ডিসকাউন্ট করছি কি দিয়ে, ই পাওয়ার মাইনাস রো, রো আছে ডিসকাউন্ট রেট অফ টাইম, টাইম পিরিয়ড ডিসকাউন্ট রেট। এটাকে আমরা এখানে এই টুডে ফাংশনের জায়গায় আমরা এই সিআরআরএ টুডে ফাংশন, এই ফাংশন আমরা ব্যবহার করেছি। এই ফাংশনটাকে আমরা ইফেক্টিভ ফর্মে প্রকাশ করেছি এবং ইফেক্টিভ ফর্মটা এখানে আমরা ব্যবহার করব। তো আমাদের লাইফ টাইম টুডে ফাংশনটা হবে টি ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই পাওয়ার মাইনাস রো টি, আর এটার জায়গায় আমরা কি ব্যবহার করেছি, যে জায়গায় আমরা টুডে ফাংশন, টুডে ফাংশন কি সি টি পাওয়ার 1 মাইনাস থিটা বাই 1 মাইনাস থিটা এটা ব্যবহার করেছি। আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি সাইজ, একটা ফ্যামিলি টোটাল ইনক্লুড। আমরা এটাকে আবার কি করেছি, ইন্টেন্সিভ ফর্মে প্রকাশ করেছি, প্রকাশ করে এভাবে লিখেছি। ইন্টেন্সিভ ফর্মে প্রকাশ করে আমরা লিখেছি যেভাবে, সেটা আমরা এখানে বসিয়ে দিই ইন্টেন্সিভ ফর্মের ভ্যালুটাকে, এটা আমাদের হবে এই মানটা যদি আমরা বসিয়ে দিই ইকুয়াল টু t ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই পাওয়ার মাইনাস রো টি ইনটু ইনটু এটাকে আমরা ওয়ার্ক আউট করেছি, এটা এটা কত a0 ই পাওয়ার gt ইনটু 1 মাইনাস থিটা ইনটু স্মল ct বাই 1 মাইনাস থিটা ইনটু lt। এই ক্ষেত্রে আমরা ভেঙে লিখতে পারি, এটা মনে করে lt সমান কত হবে, l0 ইনটু ই পাওয়ার nt, এটা n রেটে গ্রো করে নিউ বাই h ইনটু dt। এবং এই টুডি ফাংশনে টুডির জায়গায় আমরা কনস্ট্যান্ট যদি ডিসক্রিপশন এই টুডি ফাংশনের ইন্টেন্সিভ ফর্মটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখানে কিছু মান কনস্ট্যান্ট আছে যেগুলো a0 l0 এগুলো কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি, h এগুলো কনস্ট্যান্ট, এগুলোকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি কনস্ট্যান্ট গুলোকে। তো কনস্ট্যান্ট গুলোকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলে আমরা পাবো এখানে a0 টা কনস্ট্যান্ট, ই পাওয়ার a0 কনস্ট্যান্ট, তারপরে এখানে l0 আছে সেটাও কনস্ট্যান্ট l0 বাই h, তাহলে এখানে আমাদের জিরো a0 না, a0 পাওয়ার 1 মাইনাস থিটা চলে সেখানে 0 পাওয়ার 1 মাইনাস থিটা ছিল, সবগুলোর উপরে 1 মাইনাস থিটা করেছি। তাহলে আমাদের a0 পাওয়ার 1 মাইনাস থিটা, তারপর এখানে আছে l0 বাই h, 0 বাই h যেগুলো কনস্ট্যান্ট সেগুলো আমি বাইরে নিয়ে আসি, আর যেগুলো ভেরিয়েবল সেগুলো ইন্টিগ্রেশনের ভিতরে আছে ভেরিয়েবলগুলোকে। a0 পাওয়ার 1 মাইনাস থিটা আর l0 বাই h এই দুটোকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে আনলাম, আর ইন্টিগ্রেশনের ভিতরে বাকি টার্মগুলো থাকবে, বাকি টার্মগুলো মানে মাইনাস রো টি, তারপর ই পাওয়ার gt ইনটু 1 মাইনাস থিটা, আর কি আছে, আর আছে এটা ct ইনটু ct বাই স্মল ct বাই 1 মাইনাস থিটা ইনটু dt, ব্র্যাকেটের ভিতরে বাকি টার্মগুলো থাকবে যেগুলোর সাথে চলক যুক্ত আছে। তো আমরা এই যে ইন্টিগ্রেশনের বাইরে যে ইন্টিগ্রেশনের বাইরে যে টার্মটা আমরা লিখলাম, এটাকে একটা সংক্ষেপে একটা যেখানে বি দিয়ে লিখবো, কনস্ট্যান্টটাকে আমরা এগুলোর ক্যালকুলেশন একটা কনস্ট্যান্ট হবে, সেজন্য আমরা এই পুরো ইন্টিগ্রেশনের বাইরের টার্মটাকে একটা টার্ম দিয়ে লিখবো, একটা টার্ম দিয়ে লিখবো।
বি দিয়ে লিখবো। বি মানে a0/1 - θ ইন্টু L0/h। ডিভিশনের ভিতরে এই সাইনটা আছে, অংশগুলো আছে, 0 to ∞, পাওয়ার, যদি একটু যোগ করে যদি ইকুয়াল মাইনাস রুট, যোগ করে যোগ না করলে উভয় রেখে দেওয়া যায়। আর যোগ করি, এগুলোকে যোগ করলে হবে ইকুয়াল মাইনাস রুট, ইকুয়াল এখানে কত আছে, পাওয়ার এর পাওয়ারটাকে যোগ করি আমি, প্লাস জি টি মাইনাস জি টি থিটা, মাইনাস জি টি থিটা। ইচ্ছা করলে থিটাকে এখানে কমন নিতে পারি, কমন নিলে আমাদের যে মানটা পাবো এখানে আমরা, এখানে আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে ইকুয়াল এনটি একটা আছে, এটা আমরা মিসিং করেছি। ইকুয়াল এনটিটাকে এখানে রাখতে হবে, ইকুয়াল এনটি, এটা মিসিং হয়ে গেছে আমাদের, ইকুয়াল এনটি, ইকুয়াল এনটি, এটা আমরা এখানে রাখতে হবে। বাকি এখানে দেখলো না, প্লাস এনটি এটাও এখানে থাকবে, এ পাওয়ার। আচ্ছা আমাদের বাকি সিটি বাই 1 - θ, এসি হচ্ছে স্মল থিটা ইনটু ডিটি। এটাকে এই উপরে অংশটুকুকে এর পাওয়ারটাকে সিম্পলিফাই করে লেখা যায়, এটি ই পাওয়ার, এটা আমরা সংক্ষেপে ভেবে লিখবো রো মাইনাস এন, রো আছে মাইনাস এন, সিম্পলিফাই করলে এই মানটা রো মাইনাস এন -1 - θ ইনটু জি, -1 - θ ইনটু জি, করে একটা মাইনাস নিতে পারি দিলে থেকে চিন্তা করো, সিম্পলিফাই করো, বাকি টার্মটা যা আছে তাই থাকবে, সিটি বাই 1 - θ ইনটু ডিটি। তো এই উপরে যে টার্মটা আছে সেই টার্মটাকে আমরা সংক্ষেপে বিটা দিয়ে লিখবো, এটাকে আমরা বিটা দিয়ে লিখবো পুরো টার্মটাকে। যদি পুরো টার্মটাকে আমরা বিটা দিয়ে লিখি, তাহলে আমাদের রেজাল্টটা হবে বি টি ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ইকুয়াল মাইনাস বিটা, এটাকে আমরা বিটা বলছি, টার্মটাকে আমরা বিটা বলছি, মাইনাস বিটা টি সিটি বাই 1 - θ। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের যে ইকুইটি ফাংশন, সেই ইকুইটি ফাংশন থেকে আমরা লাইফ টাইম ইকুইটি ফাংশন, লাইফ টাইম ইকুইটি ফাংশন থেকে স্মল সিটির আকারে প্রকাশ করেছি আমরা, লাইফ টাইম ইকুইটি ফাংশন স্মল সিটির আকারে প্রকাশ করেছি আমরা। এই ইকুইটি ফাংশন, আজকে আমাদের সময় খুব বেশি নাই, আসলে আমার সময় অ্যাক্সেস হয়ে গেছে, তো আমরা এই ইকুইটি ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করবো, এটা আমাদের একটা রেজাল্ট। এই রেজাল্টটাকে আমরা পরবর্তী ক্লাসে ব্যবহার করে এই ইকুইটি ফাংশন থেকে, এই লাইফ টাইম ইকুইটি ফাংশন থেকে আমরা ম্যাক্সিমাইজ করব সাবজেক্ট টু দা লাইফ টাইম বাজেট কনস্ট্যান্ট। তো আমাদের আরো কিছু কাজ বাকি আছে, আমরা লাইফ টাইম বাজেট কনস্ট্যান্টটাকেও আমরা ইফেক্টিভ ফর্মে প্রকাশ করব, প্রকাশ করে তারপর আমরা এই লাইফ টাইম ইকুইটি ফাংশনকে ইফেক্টিভ ফর্মের লাইফ টাইম বাজেট কনস্ট্যান্টের সাপেক্ষে আমরা ম্যাক্সিমাইজ করে সেখান থেকে আমরা একটা রেজাল্ট পাবো এবং সেই রেজাল্টটাকে আমরা ব্যাখ্যা করবো। আমরা আজকে আপাতত এখানেই আমাদের ক্লাস শেষ করছি।